জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। আপনারাও আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন গুরু আমাকে ভালো রাখেন। আমার চ্যানেলে যারা নতুন আসছেন তাদেরকে সুস্বাগতম, এবং যারা পুরনো আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, যে চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনাদের সহযোগিতা অনেক কাম্য। তো আশা করি সেটা করবেন। একটু কি বলে মানে শেয়ার করবেন, একটু লাইক দিবেন। তো যাই হোক, কিছু কথা বলি। যেহেতু আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি, নিয়মিত ভিডিও দিচ্ছি এবং চেষ্টা করবো নিয়মিত দেওয়ার জন্য, কমেন্টস ভিত্তিক ভিডিও এখন দিচ্ছি। তো বেশ কিছু বিষয় এখানে মানে উঠে আসে। দেখুন, যে কোনো কাজ করতে গেলে আপনারা আমাকে উৎসাহ দেন, এটা আমি নির্দ্বিধায় স্বীকার করি। তবে যে কোনো কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবেই। বাধা সব জায়গায় থাকে, সকল ধরনের মানুষ পৃথিবীতে আছে। সব মানুষ যদি এক হতো, একই রকম চিন্তা চেতনা থাকতো, তাহলে পৃথিবী চলতো না। এইখানে মানে কিছু লোক আছেন যারা কমেন্টস করেন সবসময় নেগেটিভ। তো পৃথিবীতে 17 তিন প্রকারের গুণ আছে। এই 3 প্রকারের গুণ দ্বারাই মানুষ সৃষ্টি। তো প্রত্যেক মানুষের ভিতরেই তো এই 3টা গুণ আছে, কিন্তু কারো ভিতরে তমগুণ বেশি, কারো ভিতরে রজগুণ, কারো ভিতরে শতগুণ বেশি থাকে, প্রভাব বেশি পড়ে আর কি। তো যার ভিতরে তমগুণ বেশি আছে তিনি নেগেটিভ কথাবার্তা বলবে, নেগেটিভ কমেন্টস করবে, এটাই স্বাভাবিক। তো কোনো বিষয়কে আমি নেগেটিভ হিসাবে দেখি না, পজিটিভ হিসাবে দেখি না। আমি আমার নিজের জায়গা থেকে কাজ করে যাই। তো আমাকে আমার গুরু বলছেন যে তুমি তোমার কাজ করে যাও, এতে হয়তো কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে। কারণ এখানে স্পষ্ট ভাষায় আমি অনেক জটিল জটিল বিষয়ে অনেক মানে বলি এখানে, এতে অনেকেরই হয়তো ক্ষতি হয়। কারণ আমাদের তো পূর্বে ব্যবসা ছিল যে কিছু কথা বলে আমরা ব্যবসা বাণিজ্য করবো, কথার একটা ব্যবসা। অনেক গুহ্য থেকে গুহ্যতর বিষয় আমি এখানে তুলে ধরি, তাতে হয়তো অনেকের ক্ষতি হয়। তো এক ব্যক্তি কমেন্টস করেছেন, উনি কমেন্টস করেছেন যে এই ব্রহ্মাণ্ডে মানে এই পৃথিবীতে কারো স্বরূপ দর্শন হয়েছে বলে আমার মনে হয় না। উনি বলতেছেন দুনিয়ায় কারো স্বরূপ দর্শন হয়েছে বলে আমার মনে হয় না। তার মানে স্পষ্ট বোঝা গেল যে এই দুনিয়ার মানে এই ব্রহ্মাণ্ডের যত মানুষ আছে তার সাথে ওনার মোটামুটি একটা কথাবার্তা হয়ে গেছে, বা সবার সাথে দেখা করেছেন, আলাপ আলোচনা করেছেন। মোটামুটি সবাই উনি বলছে যে না, স্বরূপ দর্শন হয় না, স্বরূপ দর্শন হয় না। যাই হোক, ওনার একান্ত অভিমত, মোটামুটি উনি শিওর যে ব্রহ্মাণ্ডের কারো স্বরূপ দর্শন হয় না। উনি এটা বুঝে গেছেন এবং সবার সাথে হয়তো ওনার কথাবার্তা হয়ে গেছে। দ্বিতীয় কমেন্টস করেছেন উনি, আমাকে কমেন্টস করেছেন যে মুখ্য লাভের যে ভিডিওতে দিয়েছি, আপনার মুখ্য লাভ হয়েছে বলে তো আমার মনে হয় না। দ্যাট মিনস উনি আমার ভিতরে ঢুকে গেছেন, আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু উনি জানেন, ঠিক আছে। ওনার মনে হয় না। যাক, উনি ভালো মানুষ, ভালো কথাবার্তা বলেছেন। তো এর জন্য আপনাকে আমি মানে কী বলি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই ধরনের কমেন্টস করেছেন। এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমার গুরু আমাকে যে শিক্ষা দিচ্ছে, আমি যে শিক্ষা পাচ্ছি, সেটা হলো মানুষ কী বলছে বা না বলছে তাতে তুমি কখনো রাগান্বিত হয়েও না, তাতে কখনো তুমি রাগান্বিত হয়েও না। যখনই তুমি রাগান্বিত হবে তখনই তোমার মার্গ থেকে সরে গেলে, তোমার উদ্দেশ্য থেকে সরে গেলে, এটা আমি খুব ভালোভাবেই জানি। তো উনি যা মনে চাই তাই বলুক, এটা আমি তাকে ভালোও বলবো না এবং মন্দও বলবো না, কারণ প্রকৃতিতে এই ধরনের লোক থাকবেই, সেটাই স্বাভাবিক। আচ্ছা, এইটা গেল বিষয়। এখন যে কথাটা বলবো সেটা হলো, একজনে কমেন্টস করেছেন দাদা শক্তি চালিনী মুদ্রা নিয়ে কথা বলার জন্য। শক্তি চালিনী মুদ্রা এবং মুদ্রা নিয়ে অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে মুদ্রা নিয়ে দাদা পর্যাপ্ত ভিডিও দিন। চেষ্টা করবো মুদ্রা নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো প্রথম কথা হলো, এখানে দেখেন শক্তি চালন বা শক্তি চালনী মুদ্রা, মানে যে মুদ্রা দ্বারা শক্তিকে চালনা করা যায়, শক্তি চালিত হয়, সেই মুদ্রা করার জন্য বলেছেন।
তো যাই হোক, আমি কতটুকু বলতে পারবো জানি না। তো প্রথমত শক্তিচালিনী মুদ্রা বা শক্তি চালন মুদ্রা একটা খুবই গোপন মুদ্রা। তো যেহেতু উনি জানতে চেয়েছেন যে শক্তিচালিনী মুদ্রা সম্বন্ধে, আসলে বারে বিদ্যুৎ যায় আসে, ভিডিও করাটা খুব কষ্টসাধ্য হয়ে গেছে। তো সেক্ষেত্রে শক্তি চালন, যে মুদ্রা দ্বারা শক্তি চালন করা হয় তাকে শক্তি চালিনী মুদ্রা বলা হয়। এটা তো বললামই। এখন কিভাবে করতে হয় এবং এর উপকারিতা কি? তো শক্তি চালিনী মুদ্রা আমি তো এখানে আপনাকে করে দেখাতে পাচ্ছি না, তবে আমি একটা ছবি দিয়ে দেবো, চেষ্টা করব ছবিতে মানে দিয়ে দেওয়ার জন্য। তো পদ্মাসন বা সিদ্ধাসন, যে কোনো দুইটা একটা আসনে বসবে না। তো সিদ্ধাসনকে আপনার এখানে মুখ্য মানে প্রাধান্য বলা হয়েছে, মানে সবার আগে রাখা হয়েছে সিদ্ধাসনকে। সিদ্ধাসনে বসলেন এবং আপনি জ্ঞান মুদ্রায় বসবেন, সিদ্ধাসনে বসবেন এবং জ্ঞান মুদ্রায় বসবেন মাস্ট। কিংবা সিদ্ধাসন সবার হয় না, পদ্মাসনে বসলেন, না পারলে সুখাসনে বসবেন, যেটা আপনার ভালো মনে হয়। তো যেটা সিদ্ধাসন সেটা তো আপনারা জানেন কীভাবে করতে হয়, নতুবা ইউটিউব থেকে দেখে নেবেন। বসবেন, বসার পরবর্তীতে এখন আপনার কাজ কী? সিদ্ধাসনে বসার পরবর্তীতে আপনার শাস্ত্রে যেটা বলা হয়েছে, মানে 4 আঙ্গুল পাশ, ঠিক আছে, 9 আঙ্গুল লম্বা, 4 আঙ্গুল পাশ, 9 আঙ্গুল লম্বা, মানে 9 আঙ্গুল লম্বা বলতে কি, শাস্ত্র 9 আঙ্গুল বলছে, তো 9 আঙ্গুল লম্বা বলতে না, 4 আঙ্গুল পাশ 9 আঙ্গুল লম্বা, মানে সরি 4 আঙ্গুল পাশ একটা কাপড় নেবেন, যেটা আপনার মানে নাভিটা মানে একটা ঘোরানি দিতে পারে, মানে আপনার নাভিটাকে বাঁধতে হবে এরকমভাবে। ধরুন এটা আপনার নাভি, ঠিক আছে, নাভিটাকে এরকমভাবে বাঁধতে হবে, এরকমভাবে পেঁচিয়ে বাঁধতে হবে সম্পূর্ণ। আমরা যেরকম কাপড় পরি না, আমরা যেরকম লুঙ্গি পরি, কাপড় পরি বা প্যান্ট পরি, এরকম পেঁচিয়ে বাঁধতে হবে। তো নাভিটাকে বাঁধতে হবে সম্পূর্ণ, নাভিটা একটু কষে একটু টাইট করে, ঠিক আছে, একটু কষে বাঁধতে হবে, মোটামুটি ভালো কষে, কারণ পেটটা যেন না ফুলতে পারে, পেটটা যাতে না ফুলতে পারে। এই পেট ফোলার কারণের জন্যই আপনার এই কাপড়টা দিয়ে নাভিটাকে বাঁধা, পেটটাকে বাঁধা, সম্পূর্ণ পেটটাকে বাঁধতে হবে। তো বাঁধলেন, এখন আপনার কাজ কি? এখন কাজ হলো প্রাণবায়ু আর আপান বায়ুর ঘর্ষণ তৈরি করা। প্রাণবায়ু আর আপান বায়ু ঘর্ষণ তৈরি করা, ঠিক আছে। তো এই প্রাণবায়ু আর আপান বায়ুকে ঘর্ষণ যদি আপনি তৈরি করতে পারেন, তাহলেই আপনার শক্তি চালনী মুদ্রা বা শক্তি চালন মুদ্রা 100% হবে, 100% হবে। এখন এটা কিভাবে ঘটে? এটা হলো আমরা যখন মল ত্যাগ করি তখন কিন্তু বাইরের দিকে প্রেশার ক্রিয়েট করি, আমরা বাইরের দিকে প্রেশার ক্রিয়েট করি মল ত্যাগ করার জন্য। এখন আমাকে এই মুদ্রা যখন করব, আমি যখন দুইটা বায়ুকে ঘর্ষণ সৃষ্টি করার চেষ্টা করব, তখন আমাকে অন্তর্মুখী হতে হবে। মানে যেহেতু আগে আমি প্রেশার ক্রিয়েট করে মলকে বাইরে ত্যাগ করতাম, এখন আমার সেটা ভিতরের দিকে প্রেশার দিতে হবে। সেটা কীভাবে? সেটা হলো আমার ওই ভুজমূলকে উপরের দিকে সংকুচিত করতে হবে, ঠিক আছে, উপরের দিকে সংকুচিত করতে হবে। করার পরবর্তীতে এই মূত্রথলিকে সেটাকেও আমার টেনে ভিতরের দিকে নিতে হবে, মানে মূলবন্ধের মতো বললে কি, মূলবন্ধই আপনার শাস্ত্র যেরকম বলছে এটাকে মূলবন্ধই বোঝায়, মূলবন্ধ করে নিতে হবে, মূলবন্ধ করে নিতে হবে। এটা আপনি বুঝে নিলেন। এখন কীভাবে করবেন সেটা হলো তার সঠিক প্রণালী। প্রথমে নিঃশ্বাস নেবেন, পরিপূর্ণ নিঃশ্বাস নেবেন। নিঃশ্বাস নেওয়ার পরবর্তীতে গুদাদারকে উপরের দিকে সংকুচিত করবেন। তারপরে লিঙ্গমূলকে ভিতরের দিকে টেনে নেবেন, লিঙ্গমূলকে ভিতরের দিকে টেনে নেবেন, ঠিক আছে, ভিতরের দিকে টেনে নেবেন। টেনে নেওয়ার পরবর্তীতেই আপনার এই
প্রাণবায়ু আর আপান বায়ু। আপান বায়ু তখন ঊর্ধ্বগামী হয়ে যাবে, যেহেতু আপনি সিদ্ধাসনে বসে আছেন, আপনার ঊর্ধ্বগামী হয়ে যাবে। আবার এটা নিয়ে তো ধরে আপনি প্রেশার ক্রিয়েট করে আপনি কুম্ভক করেছেন না, কুম্ভক করলেন, কুম্ভক করে আপনি মূলাধারকে আটকিয়ে দিলেন, প্রেশার ক্রিয়েট করলেন, তাহলে কি হলো? আপান বায়ুর ঊর্ধ্বগতি হলো, ঠিক আছে, প্রাণবায়ু নিচের দিকে গতি হলো, মানে প্রাণবায়ুর গতি নিচের দিকে গতি হলো, এটা উপরের দিকে গতি হলো, তখন আপনার একটা ঘর্ষণ হবে, একটা সংঘর্ষ ঘটবে। যখন সংঘর্ষ ঘটবে, যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে, এতে আপনার সবচেয়ে বেশি প্রভাব ফেলে কুলকুণ্ডলিনী শক্তিতে, মানে কুলকুণ্ডলিনী জাগ্রত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি শক্তিচালনের মধ্যে দিয়ে, এবং দেহের পুষ্টি সাধন করে পর্যাপ্ত আমাদের শ্বাসতন্ত্রে এবং পাচনতন্ত্রে বিশাল প্রভাব ফেলে, বিশাল উপকার এই শক্তিচালন মুদ্রায়। বুঝতে পারছেন? শক্তিচালন মুদ্রায় বিশাল উপকার, কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করার জন্য বিশেষভাবে সহায়ক হলো এই শক্তিচালন মুদ্রা। বিদ্যুৎ গতির ন্যায় আপনার কাজ করে। এই ছিল শক্তিচালন মুদ্রার বিষয়ে ছোটোখাটো জানকারি। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।